গুড মর্নিং এভরিবডি। আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ক্লাসে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গতদিন যে ক্লাসটা আমি করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব। এর আগের ক্লাসটাতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা তোমরা আশা করছি জানো। সে বিষয়ে তোমরা ক্লাসটা অলরেডি করে ফেলেছো। গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলের কৃষি সম্পর্কে আলোচনা হয়েছে গত ক্লাসে, এবং 107 নম্বর পেজে ফসল মানচিত্র, এই দুটো টপিক নিয়ে গত ক্লাসটাতে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আলোচনা করার পর অনেকেই হোমওয়ার্ক করেছো, অনেকেই করনি। মাত্র 5-6 জন হোমওয়ার্ক করছো, বাকি কেউ হোমওয়ার্কগুলো করছো না। এখান থেকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম কোয়েশ্চেন অ্যান্সারগুলো লিখে নিতে, যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল কোন অঞ্চলটুকু, রাঢ় অঞ্চল কোন অঞ্চলটুকু, সেখানে কী ধরনের চাষবাস হয়, বর্ধমানে ধান বিখ্যাত বা কোথায় ধান বিখ্যাত আমরা এই হিসেবে বলতে পারি, বর্ধমানে যে ধানের চাষ করা হয় সেই ধানটা কী প্রকৃতির, উচ্চ ফলনশীল ধান, এই সম্পর্কে কিছু কোয়েশ্চেন আমি লিখতে বলেছিলাম। কোয়েশ্চেন উত্তর অনেকেই করনি, বেশিরভাগ জনই করনি। ডিভিসি এর সম্পূর্ণ নাম, ডিভিসি কোন নদীর তীরে বা কোন নদীর ওপর অবস্থিত, ডিভিসির উদ্দেশ্য কী ছিল, বা ওর কাজ কি, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর তোমাদেরকে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কোশ্চেন অ্যান্সার লিখতে বলেছিলাম, কিন্তু 5-6 জন ছাড়া কেউ এই বিষয়ে কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা করোনি। কথা হচ্ছে যে হোমওয়ার্কগুলো যদি তোমরা নিজেরা না করো তাহলে তোমাদেরই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না, আমি আমার মতো পড়িয়ে যাচ্ছি। হোমওয়ার্কগুলো যদি এখন না করো তাহলে পরীক্ষার সময় কিন্তু সমস্যায় পড়বে। ওই জন্য বারবার বলছি তোমরা প্রত্যেকেই হোমওয়ার্কগুলো করো। যারা যারা ক্লাসগুলো করছো, প্রায়জনই ক্লাসগুলো করছো, আমি ভিউজ দেখতে পাচ্ছি, কিন্তু হোমওয়ার্কগুলো প্রত্যেকেই করছো না। গুটি কয়েক ছাত্রছাত্রীরা করছে হোমওয়ার্ক, বাকিরা কেউ করছে না। বোঝা গেল? ফসল মানচিত্র থেকেও কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছিলাম। আর নিজের বাড়ির পাশের একটা মানচিত্র আঁকতে বলেছিলাম, যে কোথায় কী ধরনের শাকসবজি চাষ হচ্ছে, যেমনটা 107 নম্বর পেজে দেওয়া আছে দেখো। সেই রকমভাবেই একটা মানচিত্র তৈরি করতে বলেছিলাম। প্রত্যেকে নিজের নিজের বাড়ির আশেপাশে যে কৃষিজ যে জমি রয়েছে সেই জমিতে যে ধরনের ফসল চাষ হয় তার উপর ভিত্তি করে একটা মানচিত্র আঁকতে বলেছিলাম। গুটি কয়েকজন এঁকেছো, বাকিরা কেউ আঁকোনি, সেখানেও একই অবস্থা। যাই হোক, তোমরা নিজেরা ভালো করে পড়বে, তোমাদের প্রফিট হবে, তোমাদের লাভ হবে। আর যারা করছো না আমি নোট রাখছি, যারা করছো তাদেরও নোট রাখছি। যারা যারা করছো না, স্কুল খুললে বা মিশন খুললে তখন তাদের সঙ্গে কথা হবে। প্রত্যেকেই আশা করছি প্রত্যেকেই ভালো মতো হোমওয়ার্কগুলো করবে। আজকে যে বিষয় দুটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 109 নম্বর পেজ, পানের চাষ, ফুলের চাষ, এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে পানের চাষ, ফুলের চাষ, এবং আরও একটি হচ্ছে পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষি। পশ্চিমে যে সমস্ত জেলাগুলো আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের, যেখানে লাল মাটি দেখা যায়, যেমন বর্ধমান, বীরভূম, এই সমস্ত এলাকাগুলো যেখানে লাল মাটির আধিক্য রয়েছে, সেই লাল মাটিতে কী ধরনের কৃষি বা কী ধরনের শাকসবজি বা কী ধরনের ফসল চাষ হয়, সেখানে আদৌ ধান গম চাষ হয় কি না, সে বিষয়ে আমরা আলোচনা করব।
তার সাথে সাথে যদি আমরা সময় পাই তাহলে দক্ষিণের নোনা জমির কৃষি ও মাছ চাষ 111 নম্বর পেজ, সেই টপিক নিয়েও আমরা আলোচনা করতে পারি যদি সময় থাকে তাহলে। তো চলে আসি আজকের বিষয়, পানের চাষ ও ফুলের চাষ। তো শুরু হচ্ছে আজকের টপিক, পানের চাষ ও ফুলের চাষ এই সম্পর্কে। তার আগে আমি কিছু কথা তোমাদের বলি, সে সংজ্ঞাগুলো তোমরা কিছু কিছু বিষয়ের সংজ্ঞা আমি বলবো, সেই সংজ্ঞাগুলো তোমরা প্রত্যেকেই খাতায় লিখবে, লিখে আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে। সেটা হচ্ছে, আমরা যে বিষয়গুলো নিয়ে বর্তমানে বেশ কতগুলো ক্লাস থেকে নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিষয়গুলো হচ্ছে চাষবাস সম্পর্কে আমরা আলোচনা করছি। এই চাষবাস নিয়ে বর্তমান যুগে বিজ্ঞানে একটা বিশাল একটা গুরুত্ব রয়েছে। বিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতিতে, বৈজ্ঞানিক উপায়ে চাষবাস এর মাধ্যমে উন্নত মানের ফসল উৎপাদন করা হচ্ছে। এতে কৃষকরা প্রচুর লাভজনক হচ্ছে, অল্প খরচে অল্প সময়ে ফলন বেশি পাচ্ছে। এতে কৃষকদের জীবিকা নির্বাহ সুবিধা হচ্ছে। তো এইরকম আমরা যেমন বিভিন্ন বই পড়ে থাকি, যেমন বাংলা, ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান ইত্যাদি পড়ে থাকি। এখন তোমরা ক্লাস 5-এ রয়েছো, যখন 8-এ বা 9-এ বা 10-এ যখন যাবে, তখন তোমাদের এই বিজ্ঞানটা দুটো ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে জীবন বিজ্ঞান, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। এর আগের ক্লাসে অল্প করে আলোচনা করেছিলাম যে দুটো শাখায় যখন ভাগ হয়ে যাচ্ছে, দুটোই কিন্তু বিজ্ঞান, তাহলে একটা শাখা ভাগ হয়ে যাচ্ছে জীবন বিজ্ঞান, আরও একটি শাখা ভাগ হয়ে যাচ্ছে ভৌত বিজ্ঞান। তাহলে দুটোই যেহেতু বিজ্ঞান, তাহলে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের যদি আমরা সংজ্ঞা হিসাবে বলতে যাই, তাহলে আমরা বলতে পারবো যে বিজ্ঞানের যে শাখায় জীবদের সম্পর্কে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় জীবদের সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জীবন বিজ্ঞান। আর বিজ্ঞানের যে শাখায় ভৌত পদার্থ ইত্যাদি বস্তুদের নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ভৌত বিজ্ঞান। বোঝা গেল? সেম একই রকমভাবে আমি যেটা বলতে চাইছি যে কৃষি বিজ্ঞানের কথা, এটা বিজ্ঞানেরই আরও একটা পার্ট, আরও একটা শাখা, যে শাখায় কৃষি কাজ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় কৃষি বিজ্ঞান। কি বলা হয়? কৃষি বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের যে শাখায় কি করা হচ্ছে, কৃষি কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হয় কৃষি বিজ্ঞান। তাকে কি বলা হয়? কৃষি বিজ্ঞান। ইংলিশে বলা হয় অ্যাগ্রিকালচার। কি বলা হয়? অ্যাগ্রিকালচার। এই কৃষি বিজ্ঞানের অন্তর্গত ধান, গম, ভুট্টা, ফুল, ফল ইত্যাদি সব কিছুই পড়ছে, তাই তো? শাক সবজি সমস্ত চাষবাসের কথা এখানে আলোচনা করা হবে। তবে স্পেশালি আজকে যে টপিকটা, সেটা হচ্ছে ফুল এবং ফল নিয়ে আলোচনা। তো এই কৃষি বিজ্ঞানের অন্তর্গত আরও একটি ছোট্ট শাখা রয়েছে কৃষি বিজ্ঞানের অন্তর্গত, যে শাখাতে ফুল, ফল এবং শাকসবজি নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হর্টিকালচার। ইংলিশে কি বলা হয়? হর্টিকালচার। বাংলাতে বলা হয় উদ্যান বিজ্ঞান। উদ্যান বিজ্ঞান বলা হয় এই হর্টিকালচার, বা শাকসবজি, ফুল ফল ইত্যাদি চাষ করা হয় বা চাষ সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেই বিজ্ঞানকে বলা হচ্ছে উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার।
এখন আমরা এইটুকু বললাম, এইটুকু আমাদের জেনে রাখতে হবে। প্রতিটা সংজ্ঞা তোমরা মুখস্থ করবে এবং খাতায় লিখে রাখবে, পরীক্ষাতে এইগুলো আসতে পারে। পানের চাষ ও ফুলের চাষ আজকের টপিক নিয়ে আমরা আলোচনা করি। চলে এসো 109 নম্বর পেজ। প্রত্যেকেই বই খুলবে, সামনে কলম রাখবে হাতে। ইতু জানতে চাইল এইসব অঞ্চল বলতে কোন অঞ্চলকে বলা হচ্ছে? এইসব অঞ্চল বলতে গাঙ্গেয় বদ্বীপ এবং রাঢ় অঞ্চলের কথা বলা হচ্ছে। যে এইসব অঞ্চলে তো ধান, আলু ইত্যাদি চাষবাসের সম্পর্কে আমরা জানতে পারলাম। তবে এই অঞ্চলে কি ফল চাষ হয়? এটা বলছে কে? ইতু। এখানে কি ফলের বাগান আছে কি নেই, এটা সম্পর্কে ইতু জানতে চাইলো। কার কাছে জানতে চাইলো? দিদিমণির কাছে। দিদিমণি তখন বললেন যে পশ্চিম দিকটায় একটু কম হয়। পশ্চিম যে দিকটা রয়েছে, যে মানে গাঙ্গেয় বদ্বীপ এবং রাঢ় অঞ্চলে যে পশ্চিম দিকটা রয়েছে, সেই পশ্চিম দিকটাতে একটু কম হয়। তবে দুদিকেই এখন অনেক জায়গায় ফলের বাগান হয়েছে। কম হচ্ছে ঠিক আছে, কিন্তু এখন বর্তমানে দুই দিকেই ফলের বাগান তৈরি হয়েছে। যেমন বাগানগুলো কিসের? আম বাগান, কলা বাগান, তারপরে কোথাও আবার ওই বাগানে আম, লিচু, বাতাবি, কাঁঠাল সব গাছই হয়। বাগানের মধ্যে আবার কলা গাছ, আম গাছ, তার সাথে কিছু লিচু গাছ, বাতাবি লেবু গাছ, কাঁঠাল গাছ, এই ইত্যাদি সব ধরনের গাছ লাগানো হয়ে থাকে। তারপরে এই যে আম, জাম, কাঁঠাল, কলা, আম, লিচু, বাতাবি, এগুলো সবগুলোই ফল। তার মানে এই পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল এবং রাঢ় অঞ্চলেও কিন্তু কৃষিকাজ সম্পর্কে আলোচনা করা, মানে ফল সম্পর্কেও আলোচনা করা হয়েছে এবং এখানে ফল চাষও নিয়মিতভাবে হচ্ছে। অশেষ বলল, গঙ্গার পূর্ব দিকের মতো আমবাগান পশ্চিম দিকে দেখেনি। অবশ্যই এটা কথা, কারণ গঙ্গা নদী আমরা প্রত্যেকেই জানি যে ফারাক্কা, মুর্শিদাবাদে যে ফারাক্কা যে ব্যারেজ রয়েছে, সেই ফারাক্কা ব্যারেজের মধ্য দিয়ে যে নদীটা গিয়েছে, সেই নদীটা হচ্ছে গঙ্গা নদী। তাই গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ যেটা রয়েছে, ফারাক্কা ব্যারেজ, সেই ব্যারেজটা রয়েছে। এই ব্যারেজের পূর্ব দিক বলতে, বা এই নদীর পূর্ব দিক বলতে আমাদের মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত বিশেষ করে মালদা অঞ্চলটাকে বোঝাতে চাইছে। আর পশ্চিম দিকটা বলতে সেই নদিয়া, মুর্শিদাবাদ, তারপরে বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত এলাকাকে বোঝাতে চাইছে। তাহলে যেহেতু আমরা পূর্ব দিকেই পড়ছি, মালদা, গঙ্গা নদী, তাহলে পূর্ব দিকে আম চাষটা বেশি ভালো হয়। অশেষ ঠিক বলছে। অশেষ বলল গঙ্গার পূর্ব দিকের মতো আম বাগান পশ্চিম দিকে কিন্তু দেখেনি। কিন্তু হয় না তা কিন্তু নয়, যেরকমভাবে পূর্ব দিকটাতে হয় সেরকমভাবে কিন্তু পশ্চিম দিকটাতে ততটা দেখা যায় না। বোঝা গেল? দিদিমণি বলছে যে ঠিকই বলেছ, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো আমবাগান অন্যত্র নেই। আছে, যেমন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, এইখানে এই সমস্ত জেলাগুলোতে যে পরিমাণ আমবাগান রয়েছে, সে পরিমাণ আমবাগান কিন্তু অন্যান্য এলাকাতে দেখা যায় না, এটা তারা বলছে। অশেষ বলল, ফুটি তরমুজ হয়, পান, সুপারি, নারকেল, আম বাগান, লিচু বাগান ইত্যাদি, এগুলো তো জানলাম। এগুলো ছাড়া ফুটি, তরমুজ, এগুলো কি হয় না? হয় না। পান, সুপারি, নারকেল, এগুলো তো এক ধরনের ফল। পান মানে সুপারি, নারকেল, এগুলো কি হয় কি হয় না, এটা দিদিমণির কাছে জানতে চাইল কে? অশেষ। দিদিমণি বলছে সব জায়গায় হয়। কি হয়? সব জায়গায় হয়। বেশি পলির উপর বেশি ভালো হয়।
বেশি পলির ওপর বেশি ভালো হয়, দক্ষিণের দিকে নারকেল ও সুপারি বেশি হয়। আমরা বিভিন্ন ধরনের সিনেমাগুলো দেখে থাকি সাউথের, দক্ষিণ দিকে আমাদের ভারতবর্ষের যে সাউথ ইন্ডিয়া যেটাকে আমরা বলি দক্ষিণ ভারত, সেই দক্ষিণ ভারতে নারকেল সুপারির গাছগুলো বেশি পর্যাপ্ত পরিমাণে। তো সেদিকটাতে যেহেতু সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানকার মাটি পলি জাতীয় এবং উর্বর প্রকৃতির, ওই জন্য সেখানে এই সমস্ত গাছগুলো বেশি হয়ে থাকে। যতটা পূর্ব দিকে না হয় ততটা। পলি মাটি বলতে আমরা দেখব যদি ফারাক্কা ব্যারেজটি যদি আমরা ক্রস করি, বাসে করে যদি আমরা পার হই, তাহলে আমরা দেখতে পাবো ফারাক্কা মানে মালদার দিক থেকে যদি ফারাক্কার দিকে যায়, তাহলে আমরা বাম হাতে দেখতে পাবো যে বিরাট বড় বড় চর তৈরি হয়েছে। কি হয়েছে? চর। তো চরগুলো তৈরি হলো কিভাবে না, তো ওই যে নদীর স্রোতের সঙ্গে বয়ে আসা বিভিন্ন ধরনের নুড়ি, বালি, কাঁকড়, পলি ইত্যাদি এগুলো জমে গিয়ে সেখানে চরের সৃষ্টি হয়েছে। এইগুলো হচ্ছে পলি মাটি, এগুলোকে কী বলা হয়? পলি মাটি। তাহলে এই সমস্ত মাটিগুলো হচ্ছে উর্বর প্রকৃতির, তার মানে ওইখানে দেখবে ঘাস, গাছপালা ইত্যাদি কিছু জন্মাচ্ছে। তো এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পান, সুপারি, নারকেল এই গাছগুলো হয়ে থাকে। আমার অশেষ বলছে যে এইগুলো তো গাছ হয়ে থাকে, সেখানে কি ফুলের গাছ হয়? নানা রকম ফুল। দিদিমণি বলছে অনেক জায়গায় হয়, তবে শহরে তো ফুলের বাজার। দিদিমণি বলছে অনেক জায়গায় ফুলের চাষ হচ্ছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে শহর অঞ্চলে বিভিন্ন জায়গায় ফুলের বাজার দেখতে পাই, বাড়িঘর সাজানোর জন্য, ওয়েডিং সেরেমনি সেলিব্রেশন করার জন্য, বিয়ের অনুষ্ঠান সেলিব্রেশন করার জন্য, বা বার্থডে সেলিব্রেশন করার জন্য, বা বিয়েতে বরের গাড়ি সাজানোর জন্য অনেক সময় ফুলের কাজ করা হয় বা ডেকোরেট করা হয়। আবার বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য স্টেজ সাজানো হয় ফুল দিয়ে। তার মানে শহরে যেহেতু ফুলের বাজার, ফুলের বিক্রি হচ্ছে, তার মানে শহরের কাছাকাছি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সে সমস্ত অঞ্চলে অবশ্যই ফুলের চাষ হচ্ছে। সেটাই বলছে অনেক জায়গায় হয়, তবে শহরে তো ফুলের বাজার, তাই শহরের কাছাকাছি অঞ্চলে ফুলের চাষ বেশি হয়ে থাকে। তাহলে ফুলের চাষ হচ্ছে কোথায়? তো শহরের কাছাকাছি অঞ্চলগুলোতে বেশিরভাগ ফুলের চাষ হয়, এটা তারা বলছে। এবার দিদিমণি তাদেরকে বলল যে বলা বলি করে তোমরা লেখো, কি কি চাষ করা দেখেছো সেই বিষয়ে লেখো। 109 নম্বর পেজে যে ছকটা রয়েছে, জায়গার নাম উল্লেখ করবে, কার বাড়ি কোথায় সেই জায়গার নাম উল্লেখ করবে, ফসল, ফুল, ফলের নাম, প্রত্যেকেরই নিজের নিজের এলাকার নাম লিখবে, জায়গার নামে জায়গায়। দেখো বইটা ফলো করো, এটা হচ্ছে ছক। এখানে লিখবে জায়গার নাম রয়েছে, এখানে তোমাদের জায়গার নাম প্রত্যেকেই লিখবে। তারপরে রয়েছে ফসল, ফুল, ফল এগুলোর নাম, কী চাষ হচ্ছে প্রত্যেকের বাড়িতে সেইটা লিখবে। আশেপাশে উল্লেখ করে দেবে ফুল, ফল, জবা ফুল, গোলাপ ফুল, আম, জাম, কাঁঠাল, লেবু, কী কী চাষ হচ্ছে সেইগুলোর নাম উল্লেখ করবে। প্রতিটা ছকে একটা করে। গাছগুলো কত উঁচু হয়, গাছগুলো মোটামুটি একটা আনুমানিক 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 10 ফিট, 12 ফুট, 30 ফুট উল্লেখ করে দেবে কতটা উঁচু হচ্ছে। গাছ লাগানোর কতদিন পরে ফসল, ফুল, ফল তৈরি হয় সেটা উল্লেখ করে দেবে। তোমরা রায়ো মার্টিন যে রেফারেন্স বইটা রয়েছে, প্রত্যেকে রেফারেন্স বইয়ের সহযোগিতা নিয়ে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেককেই করতে হবে। কি কি সার ও কীটনাশক ব্যবহার করা হয়েছে সেই ফুল, ফল, ফসলে সেটা লিখতে হবে। তার মানে এই ছকটা তোমরা প্রত্যেকেই বাড়িতে তৈরি করবে, যে যেখান থেকে পারো অবশ্যই তৈরি করে আমাকে পাঠাবে। দরকার হলে বললাম রেফারেন্সের সহযোগিতা নিয়ে করতে পারো, তবে প্রত্যেককেই ছকগুলো করে আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। বোঝা গেল? এই ছিল একটি টপিক, পানের চাষ ও ফুলের চাষ। বোঝা গেল? নেক্সট টপিক আমরা যাব। নেক্সট টপিকে রয়েছে পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষি। আমাদের পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের অন্যতম একটি রাজ্য পশ্চিমবঙ্গ,
সেই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে পাহাড়ি অঞ্চল রয়েছে, যেমন মাওভাগ্নে পাহাড়, যে ছোট ছোট যে পাহাড়ি অঞ্চল, যেমন পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে, সেই পাহাড়ি অঞ্চলগুলোতে সাধারণত লাল মাটির আধিক্য দেখা যায়। সে লাল মাটির সমন্বিত এলাকাতে কি ধরনের চাষ হচ্ছে, সেখানে ফুল ফল ধান গম ইত্যাদি চাষ হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়ে কিছুটা আমরা জানার চেষ্টা করব। বোঝা গেল? চলে যাই আমরা পরবর্তী। তাহলে আমরা চলে আসলাম পরবর্তী টপিক, পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষি। পশ্চিমের লাল মাটির যে পাহাড়ি অঞ্চলের যে লাল মাটির যে কৃষি, এ সম্পর্কে কিছু কথা আমরা বলবো বা কিছু আমরা জানব। দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর, দেখো পেজ নাম্বার 110, প্রত্যেকে বইটা খুলো, বইটা ফলো করো। দেখো যে পশ্চিমের পাহাড়ি অঞ্চলে লাল মাটির কৃষি সম্পর্কে আলোচনা করছি। পরে শুরু হচ্ছে পরবর্তী টপিক পড়াশোনা। দেখো, দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল। তাহলে পশ্চিমবঙ্গ, পেজ নাম্বার 78 নাম্বার পেজ, আমরা পশ্চিমবঙ্গের ম্যাপটা আমরা দেখব প্রত্যেকেই। পেজ নাম্বার 78 নাম্বার, দেখো এই যে 78 নাম্বার পেজ, এটা হচ্ছে 78 নাম্বার পেজ। এদিক পূর্ব দিক, এই দিক পশ্চিম দিক। তাহলে এই যে পশ্চিম দিকের, এই যে পশ্চিম দিকের এটা হচ্ছে দক্ষিণবঙ্গ, এইটুকু হচ্ছে দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ, এইটুকু হচ্ছে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। তাহলে এইখানটা ঠিক মুর্শিদাবাদ, গঙ্গা নদী, ফারাক্কা ব্যারেজ, উত্তর দিকটা উত্তরবঙ্গ, দক্ষিণ দিকটা দক্ষিণবঙ্গ। ঠিক এদিকটা হচ্ছে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক, তাই তো? তাহলে পশ্চিম দিকে এই বরাবর এইটুকু হচ্ছে লাল মাটির অঞ্চল। কথা বোঝা গেল? তাহলে পশ্চিমবঙ্গের অন্তর্গত যে দক্ষিণবঙ্গ অঞ্চলটা রয়েছে, সেই দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর যে রাজ্যগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে লাল মাটির আধিক্য দেখা যায় এবং ছোট ছোট টিলা বা পাহাড় ছোট ছোট দেখা যায়। এই অঞ্চলের কথা বলা হচ্ছে, দেখো পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলের কথা বলা হচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারপরে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া, এই সমস্ত অঞ্চলগুলোর কথা বলা হচ্ছে। এই সমস্ত যে জেলাগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্তর্গত, সেই জেলাগুলোতে কাঁকুড়ে লাল মাটি দেখা যায়। কাঁকুড়ে মানে ছোট ছোট ঢিলযুক্ত কাঁকড় জাতীয় লাল মাটি দেখা যায়। যারা এই অঞ্চলগুলোতে বেড়াতে গিয়েছো বা ঘুরতে গিয়েছো বা এই পাহাড়ি অঞ্চলগুলোতে গিয়েছো, তারা বিশেষ করে তারা জানতে পারবে যে এই পাহাড়ি অঞ্চলগুলোতে মাটিগুলো কেমন, ভালো প্র্যাকটিক্যালি তারা জানতে পারবে। লাল লাল ঢিলযুক্ত কাঁকড় জাতীয় পাহাড়ি শক্ত বেশ এক ধরনের মাটি দেখা যায়, সেই মাটিটাকে বলা হয় লাল মাটি। তো এই দক্ষিণবঙ্গের পশ্চিম সীমা বরাবর যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে এই লাল মাটির আধিক্য দেখা যায়। এখানে বৃষ্টি কম হয়। কি হচ্ছে? বৃষ্টি কম হচ্ছে, বৃষ্টির জল গড়িয়ে পূর্ব দক্ষিণে চলেও যায়। একে তো বৃষ্টি কম হচ্ছে, আর বৃষ্টি কম হওয়া সত্ত্বেও যদি অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তো সেই বৃষ্টির জল গড়িয়ে পূর্ব দক্ষিণে চলে যাচ্ছে। একে তো বৃষ্টি কম, তার উপরে যদি বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির জল কোন দিকে চলে যাচ্ছে? না তো পূর্ব দক্ষিণ দিকে চলে যাচ্ছে, কলকাতার দিকে চলে যাচ্ছে, বঙ্গোপসাগরে গিয়ে অবশেষে সেই জল পতিত হচ্ছে। মটর, অড়হর, মুসুর, বিউলি, বরবটি, শিম ইত্যাদি চাষে জল কম লাগে। এগুলো সবগুলো হচ্ছে ডাল জাতীয় শস্য বা ফসল। মটর, অড়হর, মুসুর, বিউলি, বরবটি, শিম ইত্যাদি এই সমস্ত ফসল চাষ করতে গেলে জলের কম প্রয়োজন হয়।
তাহলে ইত্যাদি চাষে জল কম লাগছে। তাহলে এই সমস্ত অঞ্চলে যেহেতু জল বৃষ্টির পরিমাণ কম বা বৃষ্টির জল গড়িয়ে পূর্ব দক্ষিণে চলে যাচ্ছে, তার মানে এইখানে এই সমস্ত শাকসবজি বা এই সমস্ত ডাল জাতীয় শস্য বা ফসল চাষ করা যেতে পারে। তাই ভুট্টার মতো শস্য ও বাদাম চাষেও তাই। ভুট্টা এবং বাদাম এই সমস্ত শস্যগুলোতেও জলের খুব কম প্রয়োজন হয়। এখানে প্রধানত এইসবেরই চাষ হয়। তাহলে মসুর, অড়হর, ভুট্টা, বাদাম, মটর, বিউলি, বরবটি, সিম ইত্যাদি এই সমস্ত যে সমস্ত ফসলগুলোর কথা আমি বললাম, সেই ফসলগুলোতে জলের কম প্রয়োজন হওয়ায় এই সমস্ত অঞ্চলে যেহেতু বৃষ্টির জল কম হয় বা বৃষ্টি কম হয়, তার মানে এখানে এই সমস্ত ফসলের চাষ হয়ে থাকে। তাহলে আমরা প্রত্যেকেই বলতে পারবো, এটা একটা কোয়েশ্চেন, পশ্চিমের পাহাড়ি লাল মাটির অঞ্চলে সেখানকার মাটি কেমন, কি প্রকৃতির মাটি, সেটা একটা কোয়েশ্চেন হতে পারে। এবং সেই মাটিতে চাষ হয় যে সমস্ত ফসলগুলো, সেগুলোর নাম লেখো। তাহলে আমরা লিখতে পারবো। তাছাড়া আতা, মৌসুমি লেবু, আম, বেল ইত্যাদি ফল ভালো হয়, শাকসবজি চাষও হয়। তাহলে এখানে শাকসবজিও চাষ হচ্ছে এবং বিভিন্ন ধরনের ফল, শস্য ইত্যাদি চাষ হচ্ছে, তাই তো। আবার বলছে দেখো, আগে ধান চাষ হতো খুব কম। আগে ধান চাষ সেখানে হতো কিন্তু খুবই কম, কিন্তু আজকাল ধান চাষ কিছুটা বেড়েছে। উন্নত প্রযুক্তিবিদ্যা, উন্নত শ্যালো মেশিন, উন্নত মোটর, উন্নত যন্ত্রপাতির সাহায্যে এখানে ধান চাষ করাও আগের তুলনায় অনেকটা বেড়েছে। মানুষ উঁচু জায়গার মাটি কেটে ঢালের দিকে ফেলেছে, এইভাবে ছোট ছোট চাষের জমি তৈরি করেছে। যেহেতু পাহাড়ি অঞ্চল, বিভিন্ন জায়গায় ছোট ছোট টিলা, ছোট ছোট উঁচু উঁচু পাহাড় দেখতে পাই। তো সেই উঁচু উঁচু ঢালগুলোকে কেটে মানুষ নিচের দিকে ঢালের দিকে ফেলে চাষের জন্য উপযোগী জমি তৈরি করেছে এবং সেই উপযোগী জমিতে তারা ধান চাষ আগের থেকে এখন বেশি পরিমাণে ধান চাষ করতে পারছে। তারপর চারপাশে আল দিলে বর্ষার জল আটকে যাচ্ছে। যেহেতু জমি তৈরি করে ফেলেছে, তাই জমির চারিদিকে আল দিয়ে দিচ্ছে। আল দিয়ে দিলে বৃষ্টির জল আর গড়িয়ে দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ দিকে আর যেতে পারছে না, সেই জমিতেই জলটা সঞ্চিত হচ্ছে। তাই যেহেতু জলটা সেখানে সঞ্চিত হচ্ছে, তার মানে তারা সেখানে চাষবাস করতে পারবে। ফলে তারা বিভিন্ন ধরনের শাকসবজির সাথে সাথে ধান চাষও সেখানে শুরু করেছে। এই জমিতে বর্ষাকালে উচ্চ ফলনশীল ধান চাষ হচ্ছে। তাহলে কি প্রকৃতির বা কি প্রজাতির ধান এখানে চাষ হচ্ছে? উচ্চ ফলনশীল ধান মানে অল্প পরিশ্রমে, অল্প জায়গায় উচ্চ বা বেশি পরিমাণ ফসল উৎপাদন হচ্ছে বা বেশি পরিমাণ ধান উৎপাদন হচ্ছে, যে প্রজাতির ধান লাগিয়ে সেই প্রজাতিটাকে বলা হয় উচ্চ ফলনশীল ধান। কি বলা হচ্ছে? সেটাকে বলা হয় উচ্চ ফলনশীল ধান। উচ্চ ফলনশীল ধান এখানে চাষ করা হচ্ছে। ক্লাসে এসে দিদিমণি নিজেই এইসব বলে দিলেন, এগুলো কথা এসে বলে দিলেন। শুনে আকাশ বলল, উত্তরের পর্বতেও এভাবে চাষের জমি বানায়। আমরা আগে পড়েছি দার্জিলিং বা পাহাড়ি অঞ্চল, জলপাইগুড়ি, কোচবিহার, যে সমস্ত অঞ্চলগুলো পাহাড়ি অঞ্চল, সে পাহাড়ি অঞ্চলেও পাহাড়ের ঢালে ঢালে ধাপ তৈরি করে করে জমিকে সমতল করে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজির সাথে সাথে সেখানে ধান চাষ করা হয়ে থাকে। সেম একই রকমভাবে তাহলে যেমনটা উত্তরে চাষ করা হচ্ছিল, ঠিক তেমনটাই পশ্চিমেও সেই একই রকমভাবে চাষ করা হচ্ছে। দিদিমণি বললেন, হ্যাঁ, পদ্ধতিটা একই, তবে সেখানে ভূমির ঢাল অনেক বেশি। পদ্ধতিগুলো একই, কিন্তু আমরা উত্তরের যে হিমালয় পর্বত বা পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের ঢালটা পশ্চিমের
পাহাড়ি অঞ্চলের বা পশ্চিমের লাল মাটি অঞ্চলের তুলনায় অনেকটা বেশি, সেটাই এসে দিদিমণি বলছেন। তাই চাষের জমিগুলো আরও ছোট ছোট হয়, যেহেতু ঢাল বেশি হচ্ছে ওই জন্য চাষের জমিগুলো ছোট ছোট হচ্ছে। কোন অঞ্চলের? না তো উত্তর পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের বা উত্তরবঙ্গ অঞ্চলের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলের চাষের জমিগুলো অপেক্ষাকৃত ছোট ছোট হচ্ছে। তার কারণ হচ্ছে সেখানে পাহাড়ির যে ঢাল, সেই ঢালটা অনেক অনেক বেশি বলে সেখানে জমিগুলো ছোট ছোট করে তৈরি করা হচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গের ঢাল যেহেতু কম, তাহলে সমতল তৈরি করতে কম খরচ হয় বা কম পরিশ্রম লাগে, তাহলে সেখানে জমিগুলো, চাষের জমিগুলো বড় বড় এবং সেখানে ফলনও উত্তরবঙ্গের চেয়ে বেশি। সেখানে বৃষ্টির অনেক বেশি হয়, সেখানে কি হচ্ছে, বৃষ্টি অনেক বেশি হচ্ছে, তবু দু জায়গাতে চাষ করতে অনেক সার লাগে। তাহলে পশ্চিম অঞ্চলের এবং উত্তর অঞ্চলের জায়গার মধ্যে আমরা পার্থক্য দেখতে পারলাম কিছু। সেখানে পাহাড়ি অঞ্চলের ঢালটা বেশি উত্তরবঙ্গ অঞ্চলের, কিন্তু পশ্চিম অঞ্চলের পাহাড়ি অঞ্চলের ঢালটা অনেকটাই কম। এখানে বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে আর লালমাটি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। উত্তরাঞ্চলে পাহাড়ি অঞ্চলের ঢালটা বেশি এবং পশ্চিমের ঢালটা কম, তাই পশ্চিমের জমিগুলো অপেক্ষাকৃত বড় হয় এবং উত্তরের জমিগুলো অপেক্ষাকৃত ছোট হয়। তাহলে আমরা এই উত্তরাঞ্চল এবং পশ্চিমের অঞ্চলের সম্পর্কে পার্থক্য তৈরি করতে পারবো। কিন্তু দুই জায়গাতে কি হয়, পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগ করা ছাড়া এখানে চাষবাস করা সম্ভব নয়। যেহেতু মাটি অপেক্ষাকৃত অনুর্বর প্রকৃতির, তাই সার এবং জল এর উপর ডিপেন্ড করেই এখানে শাক সবজি বা ধান, গম, ভুট্টা যা কিছু চাষ করা হয়, ফসল, ফুল, ফল ইত্যাদি, এই ফসলগুলো সার প্রয়োগ করেই তাহলেই চাষ করা হয়ে থাকে। বোঝা গেল কথা? এই হচ্ছে পশ্চিমের পাহাড়ি লাল মাটির কৃষিকাজ সম্পর্কে আলোচনা। এবার দিদিমণি বলছেন, বলা বলি করে লেখো। ধান, মটর, অড়হর, বরবটি, সিম, ভুট্টা, বাদাম, আতা, বেল এগুলি কোন অংশে আমরা খাই? এই যে সমস্ত ফলগুলো আমরা দেখেছি, ধান, মটর, অড়হর, বরবটি, সিম, ভুট্টা, বাদাম, আতা, বেল এগুলির কোন অংশ আমরা খাই? খাদ্য অংশগুলোর নাম লেখো, খাতায় তাদের ছবি আঁকো, গাছের বাকি অংশের কি ব্যবহার হয় তা লেখো। পেজ নাম্বার 110। আজকের লাস্ট টপিক আমরা আলোচনা করছি। তোমাদেরকে হোমওয়ার্ক আগে একটা ছক দিলাম, আরও একটি ছক সম্পর্কে আমরা ছক দেব, যেটা হচ্ছে এইটা 110 নম্বর পেজ। 110 নম্বর পেজে যে ছকটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছকটা তোমরা প্রত্যেকেই বাড়িতে বসে ছকটা করে, দরকার হলে প্রয়োজন হলে রেফারেন্সের সহযোগিতা নিয়ে তোমরা এই ছকটা করবে। অবশ্যই প্রত্যেককেই এই ছকটা তৈরি করতে হবে এবং ছকটা তৈরি করার পর আমাকে তোমরা পাঠাবে। ছকে লেখা আছে দেখো, প্রথমে গাছের নাম। গাছের নামগুলো ওপরে দেওয়া আছে, ধান, মটর, অড়হর, বরবটি, সিম, ভুট্টা, বাদাম, আতা, বেল ওপরে নামগুলো লেখা আছে। এই নামগুলো তোমরা লিখবে। এখানে 4টি ছক দেওয়া আছে, তোমরা আরও 4টি 5টা বানাবে, মোটামুটি 9টা 10টা ছক তোমরা তৈরি করবে। ও দুই পাশে দিয়ে 4টা করে দেওয়া আছে, দুই পাশে তোমরা দুই পাশে লিখতে পারো বা এক পাশেই লিখতে পারো, কোনো সমস্যা নাই। এক পাশে যদি লিখো তাহলে 3টা ছক করবে, দু পাশে লিখলে 6টা ছক করবে, যেমনটা তোমাদের বই খাতায় করা আছে, বইয়ে করা আছে সেই একই রকমভাবে। প্রথমে গাছের নামগুলো ওপরে দেওয়া আছে, ধান, মটর, অড়হর, বরবটি, সিম, ভুট্টা, বাদাম, আতা এগুলো একটা একটা করে লিখবে। বোঝা গেল? গাছের অংশের নাম, কোন অংশটা আমরা খাই সেই অংশের নাম লিখতে হবে। ছবি আঁকার দরকার নেই, তোমরা তার নামটা লিখবে এবং গাছের বাকি অংশ কি কাজে লাগছে সেই অংশটুকু তোমরা লিখবে। এইভাবে এই ছকটা 110 নম্বর পেজে যে ছকটা রয়েছে সেই ছকটা তোমরা তৈরি করবে। এই দুটো ছক 110 এবং 109 নাম্বার পেজে যে দুটো একটা ছক, তাহলে 109 110 এই দুটো পেজে দুটো ছক রয়েছে। দুটো ছক তোমরা তৈরি করে বলে দিলাম। তোমরা যদি রেফারেন্সের সহযোগিতা নিতে চাও তাহলে নিতে পারো, তবে অবশ্যই প্রত্যেককে রেফারেন্সের সহযোগিতা নিলেও অবশ্যই করে দেখাতে হবে, করে অবশ্যই পাঠাতে হবে। প্রত্যেকেই করবে এবং সেটা মুখস্থ করবে, ভালো করে পড়বে এবং এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকেই
নিজেরাই কোশ্চেনগুলো তৈরি করে অ্যান্সারগুলো তৈরি করে লিখে পাঠাবে, যেমনটা আগের ক্লাসগুলোতে তোমরা করছিলে। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো মতো ক্লাসটা করবে এবং ভালো করে পড়াশোনা করবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতেই থাকো আপাতত, যতদিন পর্যন্ত না এই লকডাউন বা করোনার ভয়াবহতা দূর হচ্ছে ততদিন সবাই সাবধানতার সঙ্গে বাড়িতে থাকবে, সুস্থ থাকবে এবং তার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাবে। এই ছিল আজকে দুটো টপিক। পরের দিন পরবর্তী টপিকগুলি নিয়ে আমরা আলোচনা করব, যেমনটা 111 নম্বর পেজ, 112 নম্বর পেজ যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরের ক্লাসগুলোতে। আপাতত এইটুকু পড়া থাকলো। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। থ্যাংক ইউ।